দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজেদুল ইসলামের সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। দর্শক, আমরা অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আজকের অতিথি রয়েছেন শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজেদুল ইসলাম। এর পাশাপাশি আমরা পুঁজিবাজার আপডেট দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম সাজেদুল ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। সাজেদ ভাই, আমি আপনাকে পুরোপুরি শুনতে পারছি না, আপনার ভলিউমটা একটু যদি রেজ করা যেত। আচ্ছা, আমি জি এখন শোনা যাচ্ছে, এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে। জি সাজেদ ভাই, আপনি প্রথমে আমি যে ব্যতিক্রম চিত্রটি দেখলাম, ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে আজ একটি ট্রেজারি বন্ডকে দেখা গেল 42 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। আসলে এখন পুঁজিবাজারে বন্ডের প্রতি আগ্রহ বেড়েছে, এবং এই আগ্রহ বাড়ার কারণগুলো কি কি বলে আপনি মনে করছেন? হিরো ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আপনার যে তথ্যটি আপনি দিলেন, আমি আসলে জিনিসটি যেহেতু ট্রেড শেষ হয়েছে, আমি এখন পর্যন্ত দেখি নাই। আচ্ছা, আমি আসলে বলতে পারবো না ঠিক এই মুহূর্তে যে কোন বন্ডটি বা কোন বিল বা কি ট্রেড হয়েছে বা হয়েছে কিনা আদৌ। আচ্ছা, এক্ষেত্রে আমি যদি জেনেরিক প্রশ্নটি করি, যে আপনি জানেন যে ইন্টারেস্ট রেট যখন আপনি রেপো রেট, তারপর হচ্ছে এসএলআর, সিআরআর, হ্যাঁ, যখন পলিসি রেট হার বাড়ে তখন কিন্তু শেয়ার বাজারে বিনিয়োগের একটু বিমুখ হয়, ট্রেজারি বন্ড, ট্রেজারি বিলে কিন্তু বিনিয়োগ করে। সেটার কিছুটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি কিনা? আসলে সবসময় মানি মার্কেট আর স্টক মার্কেট তো বিপরীতমুখী চিত্র ধারণ করবে। মানি মার্কেট যদি বেশি রিটার্ন দেয়, অবশ্যই স্টক মার্কেট থেকেও কিছু টাকা মানি মার্কেটে চলে যাবে, আর মানি মার্কেট যদি কম রিটার্ন দেয়, মানি মার্কেট থেকে টাকা স্টক মার্কেটে আসবে। এটাই খুব সিম্পল নিয়ম, সাধারণ নিয়ম। তো এখন আমরা যেহেতু জানি যে আমাদের মানি মার্কেট অনেক ইয়াতে আছে, এখানে ভালো প্রফিট দিচ্ছে। তো আমরা গত কিছুদিন দেখেছি যে 20 ইয়ার্স বন্ড 12%-এরও উপরে ছিল। জি জি, মানে 12%-এর উপরে। 10 বছর মেয়াদী বন্ডও 12%-এর কাছাকাছি। তো এই ধরনের সিচুয়েশনে আসলে সবসময় আমরা যেটি দেখি, বা এটি হওয়া স্বাভাবিক ব্যাপার, যে যখন মানি মার্কেট ভালো রিটার্ন দেবে, কোনো অবস্থাতেই আসলে বাজারে আমাদের স্টক মার্কেট ভালো হওয়ার খুব বেশি সুযোগ নাই। জি সাজেদ ভাই, এক্ষেত্রে আরেকটি বিষয় যদি উল্লেখ করি, আপনি জানেন ভালো রিটার্ন না শুধু মানি মার্কেটে, ট্রেজারি বন্ড এবং ট্রেজারি বিলে প্রিন্সিপাল কিন্তু প্রোটেক্টেড, শেয়ার বাজারে বিনিয়োগকারী প্রিন্সিপাল কিন্তু প্রোটেক্টেড না। এক্ষেত্রে আবার এর মধ্যে তো আপনি জানেন যে আজকে আমি যে বিষয়টি নিয়ে শুরু করার কথা ছিল, সূচক আজ 13 পয়েন্ট বৃদ্ধি পেয়েও 5200 পয়েন্টের নিচে। 30শে ডিসেম্বর 2024 সূচকের অবস্থান ছিল 5225 পয়েন্টে। সেই হিসাব করলে সে 3 মাস আগের অবস্থানে আছে পুঁজিবাজার। সেক্ষেত্রে পুঁজিবাজার রিটার্ন পাবে কি? আর বিনিয়োগের নিরাপত্তা তো নাই, তাহলে কেন আসবে নতুন বিনিয়োগকারী পুঁজিবাজারে? আমাকে যদি বলেন। আসলে আপনি একদম সত্যি কথাই বলেছেন, যে যেহেতু অনেকদিন থেকে পুঁজিবাজার তো মন্দাক্রান্ত অবস্থায় চলছে, নানান কারণেই চলছে। আসলে শুধুমাত্র যে মানে স্টক মার্কেট একাই এর জন্য দায়ী, বিষয়টি তা না। এর জন্য আমাদের ইকোনমির অবস্থা, তারপরে পারিপার্শ্বিক অবস্থা, অন্যান্য সবকিছু মিলেই আসলে দায়ী। আপনি মানে বৈশ্বিক অবস্থা, আমাদের ডলার প্রাইস, নানান কিছু আসলে মানে এত কিছু এর সাথে জড়িত, যেটির কারণে আমরা আসলে এই মুহূর্তে তো বলতেই পারি যে আমাদের বাজার 5200 যে ইন্ডেক্সটি আমরা দেখছি, আসলে এখান থেকে বেরিয়ে আসতে হলে যে অন্যান্য যে কারণগুলো দরকার, বা বাজারকে যে ধরনের সাপোর্ট দেওয়া দরকার, পলিসি সাপোর্ট, এই সাপোর্টটা আসলে রাতারাতি দেওয়া সম্ভব না। আপনি গতকালকে একটি অনুষ্ঠানে আমাদের বাংলাদেশের একটি আমাদের বাংলাদেশের একটি বড় প্রতিষ্ঠানের একজন ম্যানেজিং ডাইরেক্টর, উনি একটা খুব ভালো কথা বলেছেন, যে একটা সময় বাজারে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির যে পার্থক্য ছিল প্রায় 15%, বর্তমানে কিন্তু সেটি সমান। তো শুধু বর্তমানে 5%। সাজেদ ভাই, আপনি জানেন যে বর্তমানে অনেকে আমাদের কনফার্ম করেছে 5%, তার মানে আগের জায়গা থেকে অনেক কম। জি জি। তো মানে আমি যেটা বলতে চাচ্ছি যে প্রায় সমান আর কি। মানে এটি একদম, মানে এটি কোনো সিগনিফিকেন্ট না, কারণ একটি বাজারে যখন কেউ লিস্টেড হয়, তার জন্য যে রেগুলেটরি রিকোয়ারমেন্ট তাকে ফুলফিল করতে হবে, মেনটেন করতে হয়, এটি অনেক কষ্টসাধ্য ব্যাপার সত্যিকার অর্থে। তো এই জন্য সে যদি মানি মার্কেটে স্টক মার্কেটে যদি লিস্টেড না হয়ে সে লিস্টের বাইরে থেকে যদি সে ব্যবসা পরিচালনা করতে পারে,
তার ঋণ পাওয়া সহজ, এখানে তার অনেক আপনার আমরা যেগুলোকে বলি যে স্বচ্ছতা, জবাবদিহিতা এতটা থাকে না, অনেক কিছু মেনটেন করতে হয়। সাজেদ ভাই, আপনার এই বিষয় নিয়ে আমার একটি প্রশ্ন রয়েছে। আপনি জানেন সিএমজেএফ আয়োজিত গোলটেবিল বৈঠকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পাবলিকলি লিস্টেড কোম্পানিসের প্রেসিডেন্ট উনি কমেন্টটি করেছেন যে আসলে পুঁজিবাজারে তালিকাভুক্তি হলে আর অতালিকাভুক্তি থাকলে আসলে ট্যাক্স রেট প্রায় সমানই। আবার এটিও বলেছেন যে তালিকাভুক্তি ও অতালিকাভুক্তির মধ্যে পার্থক্য থাকা উচিত 15%। ঠিক আছে, এখন যেটি রয়েছে 5%। আমার প্রশ্ন আপনার কাছে, গত 16 বছরে 134টি আইপিও এসছে পুঁজিবাজারে, এর মধ্যে 42টি কোম্পানি এখন জেড ক্যাটাগরিতে আছে। এই যে জেড ক্যাটাগরিতে আছে, এই জেড ক্যাটাগরিতে থাকার কারণগুলো আপনারা জানেন, আমরাও জানি। এক্ষেত্রে ইস্যুয়ার যারা রয়েছে, আন্ডাররাইটার যারা রয়েছে, এলিজিবল ইনভেস্টর যারা বিডিং করেছে, তাদেরকে কি আমরা জবাবদিহিতার আওতায় আনতে পেরেছি? আমরা কিন্তু এখন শুধু তালিকাভুক্তির কথা বলছি, আইপিও আসা দরকার, আইপিও আসা দরকার, কিন্তু তাদেরকে কি আমরা জবাবদিহিতার আওতায় আনতে পেরেছি কিনা? ধন্যবাদ হিরো ভাই, আপনি খুব ভালো একটি প্রশ্ন করেছেন যে আসলে আমরা তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে পেরেছি কিনা। না, আমরা আসলে কোনোভাবেই জবাবদিহিতার আনতে পারিনি। এখানে একটি কোম্পানি যখন বাজারে লিস্টেড হয়, তার সাথে অনেকগুলো অঙ্গ সংগঠন কাজ করে, স্টক এক্সচেঞ্জ কাজ করে, আপনার ইস্যুয়ার কোম্পানি নিজেই কাজ করে, ইস্যু ম্যানেজার কাজ করে, সেখানে আপনার একটি অডিট ফার্ম কাজ করে। তারপরে হলো আমরা যখন বাজারে কোনো শেয়ার যখন আমরা বিড করি, যারা বিড করে তাদের মনোভাবটাও কাজ করে। তো এখন এক্ষেত্রে হয় কি, যে যেহেতু খুব ছোট ছোট আইপিও এসছে, আপনি দেখেন যে আইপিও গুলো এসেছে ছোট ছোট, তো এখানে অনেক বিনিয়োগকারী যেহেতু তাদের চাহিদা থাকে যে নতুন একটি কোম্পানি আসছে, যেহেতু এতগুলো অর্গানাইজেশন বা এতগুলো সংগঠন মিলে তাকে পারমিশন দিয়েছে বাজারে লিস্টেড হওয়ার জন্য, হয়তো এটি ভালো। কিন্তু আমরা প্রকৃতপক্ষে দেখেছি যে আমরা দেখেছি আসলে তার উল্টোটা। একটি কোম্পানি যখন বাজারে লিস্টেড হয়েছে, তার সবচেয়ে গার্বেজ যে কোম্পানিটা বা একটি গ্রুপের সবচেয়ে গার্বেজ কোম্পানিটাকে তারা বাজারে লিস্টেড করেছে, এবং এর জন্য আমরা প্রত্যেকে মিলে দায়ী। এই দায় আমাদের এড়ানোর আসলে কোনো সুযোগ নেই। তাহলে এই ক্ষেত্রে যদি এই দায় এড়ানোর কোনো সুযোগ নেই, আরেকটি জিনিস আমি একটু বলতে ভুলে যাচ্ছি, সেটি হলো এই দায় কিন্তু বিনিয়োগকারীর নিজেরও আছে। বিনিয়োগকারীও কিন্তু এই দায় থেকে এড়াতে পারবেন না, কারণ আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু দ্বিমত পোষণ করছি সাজেদ ভাই। আপনি জানেন যে আর্থিক নিরীক্ষক রয়েছে, রেটিং এজেন্সি রয়েছে। আর্থিক নিরীক্ষক দেখবে যে আসলে ব্যালেন্স শিট ঠিক আছে কিনা, রেটিং এজেন্সি দেখবে রেটিং ঠিক আছে কিনা, ইস্যুয়ার, আন্ডাররাইটার, এলিজিবল ইনভেস্টররা বিডিং প্রাইসটা ঠিক করে দেয়। সেক্ষেত্রে তো বিনিয়োগকারী যদি ধরে নেয় যে সবাই তার কাজটা ঠিকভাবে করলে আমার প্রাইসটা ঠিক আছে, বিনিয়োগকারী তো বিনিয়োগ করবেই। তাহলে আগে ওই জায়গায় আসলে ঠিক না করে বিনিয়োগকারীকে দোষারোপ করাটা কতটুকু যুক্তিসঙ্গত? না, আমি আসলে বিনিয়োগকারীকে দোষারোপ করছি না। আমি বলতে চাচ্ছি যে যখন আমরা কেউ বিনিয়োগ করি, যেই যেখানে বিনিয়োগ করুক না কেন, তাকে কিন্তু আসলে কোম্পানির ফান্ডামেন্টাল বা কোম্পানির যে তার ব্যবসায়িক গ্রোথ, এই জিনিসগুলো তাকে কিন্তু দেখতে হবে, জানতে হবে। আমরা সবাই মিলে হয়তো একটি কোম্পানিকে বাজারে লিস্টেড করেছি, তার মানে এই না যে আমরা একদম সঠিক কাজটি করেছি। সঠিক কাজটি আমরা করেছে কিনা, এটির যেমন একটি কোম্পানি যখন বাজারে আমরা নিয়ে আসি, তখন যে মূল্যে বাজারে লিস্টেড হয় সেই মূল্যটাও কিন্তু দেখতে হবে। হয়তোবা তখন ওই মূল্যটা যৌক্তিক নাও হতে পারে, হয়তো তার চেয়ে 50% যদি কম দামে বাজারে ঢুকতো, তাহলে হয়তো সেটি তখনকার জন্য ভালো ছিল বা ভালো হতে পারতো। আমি আসলে এটিকে মিন করছি যে যখন একটি কোম্পানি আমরা যখন একটি শেয়ার কিনি, তার ক্রয় মূল্যটা দেখাটা হলো সবচেয়ে বেশি জরুরি। আমি মনে যে এক্ষেত্রে আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, যে আইপিও নিয়ে এত জটিলতা, আইপিওর অপব্যবহার হয়েছে, আমরা গত কয়েকদিন যাবৎ শুনছি শুধু আইপিওতে নতুন কোম্পানি আসা উচিত। আপনার কাছে এটাই সুশাসনের আগে আইপিও আসা উচিত কিনা, সংক্ষেপে যদি বলতেন। না, আমি ধন্যবাদ। আসলে শুধু শাসনের আগে আইপিও আসা উচিত না, এটিও ঠিক না। মানে আইপিও আসতে হবে হলো এমন আইপিও, যে আইপিও গুলো আসলে বাজারের জন্য ভালো হবে। আমরা যেন তেন মানের আইপিও চাই না। এটির জন্য যদি নাও আসে তবুও কোনো সমস্যা নেই। আমরা আইপিও বলতে কিন্তু যেন তেন মানের সে গার্বেজ আসুক, এটি আমরা চাই না। আমরা চাই ভালো কোম্পানি আসুক, অর্থাৎ যে কোম্পানির ম্যানেজমেন্ট ভালো, আমরা চাই যে ভালো ম্যানেজমেন্টের কোম্পানি আসুক। আমরা এখানে আসলে আইপিও বলতে আমরা যেন তেন কোম্পানিকে মিন করি না কখনোই। জি, সাজেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজেদুল ইসলামের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরছি
ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা খবর নিয়ে জান্নাতুল বুশরা আসবেন আপনাদের সাথে খবরগুলো বলে দেওয়ার জন্য। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।